লেখিকা তনয়া গুপ্তর মুক্তির হাতছানি। প্রকাণ্ড এক জমিদার বাড়ি। সেই বাড়ির সিংহ দুয়ার ঠেলে বাড়ির ভিতরে প্রবেশ করল মিতুল। ওই তো তার সামনে সেই বছর পাঁচেকের ফুটফুটে ছেলেটি, বড্ড চঞ্চল। বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে সে। তাকে ধরবার কম্ম মিতুলের নেই। তবুও মিতুল ছুটছে। ছুটতে ছুটতে এবার হাঁপিয়ে ওঠে মিতুল। সব দম তার শেষ। বাড়ির ভেতরে বিশাল এক বাগান, তার একপাশে প্রকাণ্ড এক পুকুর, আর পুকুরের ঠিক পাশে বিশাল এক বট গাছ। সব দম শেষ মিতুলের। হাঁপিয়ে গিয়ে ধপ করে গাছের তলায় বসে পড়ে মিতুল। পুকুরের ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে শিশুটি। ছোট্ট হাত দুটি দিয়ে তাকে হাত ছানি দিচ্ছে। কিন্তু মিতুল এতই ক্লান্ত যে উঠে দাঁড়িয়ে শিশুটির কাছে যাওয়ার ক্ষমতা মিতুলের নেই। এবার শিশুটি এগিয়ে আসছে তার দিকে। মুখে তার এক গাল অনাবিল হাসি, আর দুহাত এগোলেই শিশুটি তার হাতের মুঠোয়। ঠিক সেই সময় গগনভেদী এক আর্তনাদে ছিটকে ওঠে মিতুল। মুক্তি! ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসে মিতুল। এই এক স্বপ্ন। শেষ 1 মাস ধরে রোজ দেখছে সে। যথারীতি অন্য দিনের মতনই বিছানা ঘামে ভিজে একসা। এই স্বপ্নে না আছে শুরু, না আছে শেষ। ধুত, কি বোঝাতে চাইছে তার মনের অন্তরাত্মা কে জানে। হাত বাড়িয়ে আলো জ্বালিয়ে দেখে ভোর 4টে। অন্যদিন হলে স্বপ্নটাকে নিয়ে কাটাছেঁড়া করতে বসত মিতুল, কিন্তু আজ আর তার হাতে অত সময় নেই। মিতুল আজকে তার বন্ধুদের সাথে যাবে মমিনপুর। সেখানে জমিদার প্রতাপচন্দ্র রায় এর বাড়িতে থেকে সপ্তাহের শেষটা একটু আনন্দ করে আসবে। মিতুল কলকাতার বালিগঞ্জের বাসিন্দা। আধুনিক 1 বছর 22-এর কন্যা। বাবা বড় সরকারি চাকুরে, মা কলেজের প্রফেসর। মা বাবার অতি আদরের একমাত্র কন্যা মিতুল। MA পাশ করার পর পুরনো দিনের জমিদার বাড়ির উপর চলছে তার পড়াশোনা আর গবেষণার কাজ। সেই কাজের সূত্রে বিভিন্ন জায়গাতে মিতুল ঘুরে বেড়ায়। তবে আজকের ভ্রমণ শুধুমাত্র মানসিক শান্তির জন্য। 3 দিন আগে মিতুলের বান্ধবী মমিতাই এনেছিল প্রথমে মমিনপুরের খবর। কলকাতা থেকে ঘণ্টা 5 দূরে মমিনপুর জমিদার বাড়ি। মিতুল খোঁজ নিয়ে জানতে পারে নামেই তাজ জমিদার বাড়ি। জমিদার বাড়িতে সদস্য বলতে ছিল সেই বাড়ির 3 ছেলে আর তাদের স্ত্রীরা। বড় ভাই আর মেজো ভাইয়ের তরফ থেকে রয়েছে তাদের 1টি করে মেয়ে। মেয়ে দুটির বিবাহ হয়ে গেছে, আর ছোট ভাইয়ের তরফে 1 ছেলে। কিন্তু বেশ কিছুদিন আগে অপঘাতে 3 ভাই আর বংশের একমাত্র ছোট ভাইয়ের ছেলের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর থেকে বাড়ির 2 মেয়েও মুখ ঘুরিয়ে নিয়েছে এই বাড়ির উপর থেকে। শুধু তাই নয়, মায়ের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তারা। তাই 3 বউয়ের ভরসা এখন এই জমিদার বাড়ি। তাই তারা তাদের জীবন নির্বাহের জন্য বাড়ির 2টো ঘরকে সারিয়ে অতিথিদের ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করেছে। মহিলা পরিচালিত এরকম পুরনো হোমস্টেতে থাকার লোভ মিতুল আর মিতুলের কোনো বন্ধুই অগ্রাহ্য করতে পারেনি। সকাল 5টায় হুল্লোড় করতে করতে বেরিয়ে পড়ে মিতুল মমিনপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে তার 3 বান্ধবী সোমা, তিন্নি আর মৌমিতা। নিজেদের গাড়িতে যেতে যেতে সকালের ঠান্ডা হাওয়াতে যেন সারা মাসের সব ক্লান্তি দূর হয়ে যায় মিতুল আর তার বন্ধুদের। আহ, মুক্তি! বিধাতা মনে হয় উপর থেকে অলক্ষ্যে হাসতে থাকেন। তখন কি মিতুল জানতো এই মুক্তি তাকে কিভাবে জড়িয়ে ফেলবে নাগপাশের মতন? সেখান থেকে সহজে মিলবে না তার পরম আকাঙ্ক্ষিত মুক্তি। হাইওয়ের উপর দিয়ে গাড়ি চলতে চলতে কখন যেন চোখ লেগে গেছে মিতুলের। চোখ বন্ধ অবস্থায় সে দেখতে পাচ্ছে সেই তার স্বপ্নে দেখা ছোট্ট শিশুটিকে, যে তাকে হাত বাড়িয়ে ডাকছে। কিন্তু মিতুল যত এগোচ্ছে তত যেন ক্রমশ সরে যাচ্ছে শিশুটি। গাড়ির চাকার বিকট শব্দে তন্দ্রা কেটে যায় মিতুলের। মিতুল দেখে সে দাঁড়িয়ে বিশাল এক বাড়ির সামনে।
গাড়ি থেকে মিতুল আর তার বন্ধুরা নেমে আড় ভাঙতে ভাঙতে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক বয়স্ক সুন্দরী মহিলা আর একজন ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক মানুষ। আসুন আসুন, রাস্তায় আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? নমস্কার, আমি এই বাড়ির মেজগিন্নি নমিতা দেবী, আর ইনি হলেন এই বাড়ির ম্যানেজার বাবু সুখদেব মুখুজ্জে। আসুন আপনারা। অবাক চোখে বাড়িটির দিকে তাকিয়ে থাকে মিতুল। বাড়িটি যেন তার কত দিনের চেনা। দুপা এগোতেই চমকে ওঠে মিতুল। আর এই তো সেই তার স্বপ্নে দেখা সিংহদুয়ার। বাড়ির ভেতরে প্রবেশ করতে তার স্বপ্নের দৃশ্যগুলো একে একে সামনে চলে আসে। সেই পুকুর ঘাট, সেই বটগাছ। হতবিহ্বল হয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকে মিতুল। হুঁশ ফেরে বন্ধুদের ডাকে, কি রে, চল মিতুল, তুই তো আটকে গেলি। বাড়ির অন্তরে প্রবেশ করার পর কিছুটা স্বাভাবিক হয় মিতুল, কারণ এরপর তার স্বপ্ন যে থমকে যায়। বাড়ির অন্তর তার একেবারে অপরিচিত। আসুন আপনারা, সিঁড়ি দিয়ে দোতলায়। নমিতা দেবী তাদের নিয়ে চলে দোতলায়। দোতলায় দুটো ঘরকে সারিয়ে আমরা এই অতিথিশালা গড়ে তুলেছি। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলে দুটি ঘর পরপর, আর বাঁদিকে 3টি ঘর। আমরা 3 যা থাকি। আর আমাদের ঘরের উল্টো দিকের ঘর সব তালাবন্ধ হয়ে পড়ে আছে। একসময় এই বাড়ি গমগম করত, আর আজ সবই ফাঁকা। আর বাড়ির নিচে থাকেন ম্যানেজার বাবু আর বাড়ির অন্যান্য চাকর বাকররা। একদমে বলে ওঠেন নমিতা দেবী, বাবা, কি বড় বাড়ি আপনাদের। মমিতা অবাক বিস্ময়ে বলে ওঠে, হ্যাঁ, সে আপনি বলতে পারেন। প্রায় 200 বছরের পুরনো এই বাড়ি। সংরক্ষণ করার জন্য বলতে পারেন এই অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা। কথা বলতে বলতে নমিতা দেবী দ্বিতীয় ঘরটির দিকে এগিয়ে যান। নিচু হয়ে তালা খুলতে যাবেন, সেই সময় অদ্ভুতভাবে মিতুল চিৎকার করে ওঠে, না না, আপনি আমাদের প্রথম ঘরটি দিন, ওই ঘরটি না। সবাই চমকে ওঠে মিতুলের এই অস্বাভাবিক ব্যবহারে। মিতুল তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে ওঠে, না মানে আমরা তো 4 জন আছি, তাই চোখের আন্দাজে মনে হলো প্রথম ঘরটি বড় হবে, তাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আপনারা হলেন অতিথি, আপনাদের পছন্দের কথাটা সবার আগে তো আমাদের মাথায় রাখতে হবে। এই বলে নমিতা দেবী প্রথম ঘরের দরজাটা খুলে দেন। বাহ, বেশ খোলামেলা বড় একটি ঘর, হাত পা ছড়িয়ে থাকতে পারবে তারা। কিন্তু মিতুল নিজের ব্যবহারে নিজেই অবাক হয় খানিকটা। কি আছে দ্বিতীয় ঘরটিতে, যার জন্য সে ঘরটিতে থাকতে অস্বীকার করে? আর সে জানলই বা কি করে? তারা আজকে এই বাড়িতে প্রথম, তাদের কাছে তো সব ঘরই সমান। কিন্তু কেন যেন ওই ঘরটা নিয়ে কু ডেকে উঠল মিতুলের মনে। আপনারা তাহলে বিশ্রাম করুন, আমি দেখি আপনাদের দুপুরের খাবার ব্যবস্থাটা কতদূর হলো। এই বলে নমিতা দেবী সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢুকে হাত পা ছুঁড়ে 4 বন্ধু এলিয়ে পড়ল নরম গদিওয়ালা পালঙ্কে। অর্থনৈতিক অবস্থা পড়তির দিকে হলেও ভালোই রক্ষণাবেক্ষণ করেছেন জমিদার গিন্নিরা। এতটা রাস্তা আসার ধকলে সবাই একটু ঝিমিয়ে পড়েছে। সোমা আর তিন্নি কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে গান শুনতে ব্যস্ত। আর মমিতা খুব সুখী মানুষ। তোরা চান টান করে তৈরি হ, আমি সেই সুযোগে একটু গড়িয়ে নি বলে মমিতা খাটে শুয়ে পড়ে। সবাই বিশ্রাম নেওয়ার জন্য যখন প্রস্তুত, সেই সুযোগে মিতুল বেরিয়ে আসে বারান্দাতে। হঠাৎ মিতুল শুনতে পায় ছোট্ট ছোট্ট পায়ের আওয়াজ। কেউ যেন ছোটাছুটি করছে কাছে কোথাও। মিতুল এগিয়ে যায় শব্দটাকে লক্ষ্য করে। হঠাৎ মিতুল খেয়াল করে একটি ছোট্ট শিশু বল হাতে দৌড়ে বেড়াচ্ছে তার থেকে কয়েক হাত দূরে। অস্থির হয়ে ওঠে মিতুল। মুখটা তাকে দেখতেই হবে, তাকে জানতেই হবে তার স্বপ্নে দেখা শিশুটি আর এই শিশুটি এক কিনা। ছুটে যায় মিতুল শিশুটির দিকে, কিন্তু শিশুটিও তো ছুটছে এই ঘর ওই ঘর, সব ঘরের মধ্যে দিয়ে ছুটে বেড়াচ্ছে সে। মিতুল জোরে ডেকে ওঠে, এই তুমি শুনছো? মিতুলের গলার আওয়াজ পেয়ে ঘরে তাকায় শিশুটি। চমকে ওঠে মিতুল, তার স্বপ্নের নায়ককে যেন কয়েক হাতের মধ্যে পেয়ে যায় সে। কিন্তু রাগ শিশুটির চোখে মুখে। ওইটুকু শিশুর কি অভিব্যক্তি! এক ঝলক দেখে বুকের ভেতরটা ছাদ করে ওঠে মিতুলের। কিন্তু বাচ্চাটি দাঁড়িয়ে আছে যেখানে, সেখানে তার সামনে একটা মস্ত দেওয়াল। এবার তো তোমায় ধরা দিতেই হবে।
মিতুল হাত বাড়িয়ে বাচ্চাটির কাঁধ স্পর্শ করতে যাবে, পেছন থেকে এক পুরুষ কণ্ঠ, এ কি, আপনি এখানে? চমকে ওঠে মিতুল। পেছন ফিরে দেখে সুখদেব বাবু। না মানে, এই শিশুটি কে? শিশু? কার কথা বলছেন আপনি? কোথায় শিশু? চমকে উঠে সামনে তাকিয়ে মিতুল দেখে কোথায় কি। সামনের দেওয়ালটার মধ্যে যেন অদৃশ্য হয়ে গেছে শিশুটি। কিন্তু গেল কোথায়? আর তো কোনো রাস্তা নেই, ডান দিকে বা বাম দিকে। কোথায় শিশু পেলেন আপনি? শিশু আর এই বাড়িতে? হায় ভগবান! চলুন চলুন, মা ঠাকুরনরা খাবার সাজিয়ে আপনাদের জন্য বসে আছেন। আসুন আপনি আমার পেছন পেছন। আপনি নতুন এই বাড়িতে, যেখানে সেখানে চলে যাবেন না, এত বড় বাড়িতে পথ হারিয়ে ফেলবেন। মিতুল মুখ নিচু করে সুখদেব বাবুকে অনুসরণ করে চলে আসে একতলায় খাবারের জায়গাটিতে। আপনি বসুন, গল্প করুন, আমি গিয়ে বরং আপনার বন্ধুদের নিয়ে আসি। মনটা খচখচ করতে থাকে মিতুলের। হচ্ছেটা কি তার সাথে? বাচ্চাটি গেল কোথায়? আর এই বাচ্চাটাই বা কে? কেনই বা 1 মাস ধরে শিশুটি তার স্বপ্নে দেখা দিচ্ছে? তাহলে সবটাই কি তার মনের ভুল? পরক্ষণে সামলে নেয় সে নিজেকে। আসুন আপনি। মিতুল দেখে রান্নাঘরে নমিতা দেবী, আর তার সাথে আরও একজন বয়স্ক মহিলা, আর একজন কম বয়সী মহিলা। নমিতা দেবী আলাপ করিয়ে দেন, ইনি হলেন আমার বড় জা সুমিত্রা দেবী, আর ইনি আমার ছোট জা ঝিলিক, আর ইনি হলেন আমাদের অতিথি মিতুল। মিতুল দেখল 3 জনের মধ্যে নমিতা দেবী যা কথা বলে চলেছেন। সুমিত্রা দেবী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন, আর সবচেয়ে বড় কথা, উনি হুইল চেয়ারে আবদ্ধ। আর ছোট বউ ঝিলিক রান্নাঘরে ব্যস্ত। মিতুলের উপস্থিতি যেন চোখেই পড়ছে না তার। বড়ই অদ্ভুত তাদের ব্যবহার। নমিতা দেবী বলেই চলেছেন তার কথা, তার পরিবারের কথা, কিন্তু বড্ড বেশি সময় নিচ্ছে না তিন্নিরা? এতক্ষণে তো তাদের চলে আসার কথা। কিছুক্ষণ পরে রান্নাঘরে ঢোকে তার বাকি 3 বন্ধু, পেছন পেছন সুখদেব বাবু। মুখে তার মুচকি হাসি। কিন্তু এ কি? তিন্নিরা যেন মিতুলকে এখানে দেখে ভূত দেখার মতন চমকে ওঠে। মিতুল বুঝতে পারে না তাকে দেখে চমকাবার মতন কি ঘটল। নমিতা দেবী আর ঝিলিক মিলে খাবার পরিবেশন করতে থাকে। কাঁসার বাসনে পরিবেশন, কত রকমের রান্না করেছেন তারা। পুরনো দিনের আদব কায়দা সত্যি তাদের মুগ্ধ করল। মিতুল খেতে খেতে সব লক্ষ্য করতে থাকে। ঝিলিক যেন বড়ই চুপচাপ, তবে কি যেন আছে তার 2টো চোখে। ক্রূরতায় ভরা যেন সেই চোখ, অথচ মুখে কোনো প্রকাশ নেই। সুমিতা দেবী এখনও চুপচাপ, যেন তার কোনো মতামত নেই। এই বিশ্ব সংসারে যা হচ্ছে হোক, সবে তিনি মেনে নিয়েছেন। নমিতা দেবী বলেই চলেছেন, বাড়ি চাকর বাকরা রান্নাতে সাহায্য করে ঠিকই, কিন্তু সব রান্নাই করা ছোট মানে ঝিলিকের হাতে। আর সত্যি তাদেরও স্বীকার করতে দ্বিধা নেই, অপূর্ব সেই রান্না। কিন্তু তিন্নি সোমাদের আবার হলোটা কি? বড্ড চুপচাপ হয়ে গেছে যেন তারা। এমন সময় সুখদেব বাবু বলে ওঠেন, আপনারা তাহলে খেয়ে নিন, বিকেলে আমি আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেব। তবে একটা কথা, এই বাড়ির অন্য কোনো দিকে যাবেন না আপনারা। বুঝতেই পারছেন, এত পুরনো বাড়ি, সব দিক তো সংস্কার করা হয়ে ওঠেনি, তাই বিপদ হতে পারে। বিশেষ করে দোতলা থেকে যে সিঁড়িটা ছাদে চলে গেছে, সেটা দিয়ে তো ছাদে যাবেনই না, কারণ ছাদের কার্নিশ ভাঙা। বলা তো যায় না। বলেই হে হে করে হেসে ওঠেন তিনি। না না, আমরা কোথাও যাব না, বিকেল 5টা নাগাদ আমরা তৈরি থাকবো গ্রাম দেখব বলে, মৌমিতা বলে ওঠে। আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে, তাহলে উঠি আমরা। বলে সবাই উঠে পড়ে। ঘরে আসতে দরাম করে আওয়াজ করে দরজাটা বন্ধ করে দেয় তিন্নি। দরজার পাশেই তার আর সোমার খাট, সেখানে বসে রীতিমতন ধমকের সুরে বলে ওঠে তিন্নি, কি ব্যাপার বলতো তোর মিতুল? এরকম অপ্রস্তুত অবস্থায় বাপের জন্মে পড়িনি। কেন, আমি আবার কি করলাম? তুই কি করলি? রীতিমতন ধমকের সুরে বলতে থাকে তিন্নি। সকালে ঘরে ঢুকে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম, কিছুক্ষণ পরে তুই কি বললি, তোরা বিশ্রাম কর, তুই চান সেরে আসছিস বলে তুই ঢুকে পড়লি বাথরুমে। তার কিছুক্ষণ পরে সুখদেব বাবু এসে তারা লাগালেন নিচে খেতে যাওয়ার জন্য। আমি যত ওনাকে বোঝাই তুই চান করতে গেছিস, তুই বেরোলেই আমরা যাচ্ছি, উনি বলেই চলেন তুই নাকি খাওয়ার ঘরে আগেই চলে গেছিস। আরে বাবা, যাবিটা কি করে? দরজা খুলবি, বেরোবি, আমি দেখতে পাবো না? দরজার গায়েই তো আমার খাট।
ওনাকে যখন কিছুতেই বোঝানো গেল না, তখন আমরা বাথরুমে দরজা ঠেলতেই দেখি সেটা খুলে গেল। যথারীতি বাথরুমে কেউ নেই, কল খোলা, জল পড়েই যাচ্ছে। সত্যি করে বলতো, তুই বেরোলি কখন? বাথরুম থেকে যাও বা বেরোলি, ঘর থেকে বেরোলি কি করে? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। তারপর নিচে গিয়ে তোকে দেখে কি সাংঘাতিক অপ্রস্তুত হতে হলো। মিতুল কি বলবে, সব শুনে তো সে হা হয়ে গেল। বাথরুম, চান, এরা বলছেটা কি? আসার পর থেকে হচ্ছেটা কি এইগুলো তার সাথে? কিন্তু মিতুল ঠিক করে সত্যিটা বললে সবাই ভয় পেয়ে যেতে পারে। তাই সে বলে, আরে তোদের চোখ লেগে গিয়েছিল বলে তোদের আর ডাকিনি, নিজে একাই বাড়িটা ঘুরে দেখছিলাম। কিন্তু মনে মনে মিতুল নিজেও ঘাবড়ে যায়। সত্যিই তো, সে তো ঘরে ছিল না, তাহলে তার বন্ধুরা মিতুল রূপে কাকে দেখেছে? বিকেলে সবাই ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে। সত্যি মমিনপুর অপূর্ব এক গ্রাম। পায়ে হেঁটে গ্রামের রাস্তায় ঘোরার মজাই আলাদা। ধান ক্ষেত, স্কুল বাড়ি, পাঠশালা, নদীর ধারের সূর্যাস্ত সবই যেন মুগ্ধ করে তাদের। মিতুলও কিছুক্ষণের জন্য ভুলে যায় তার সাথে ঘটা অস্বাভাবিক ঘটনাগুলো। শহর থেকে এসে প্রাণ ভরে প্রকৃতির অনাবিল আনন্দ তারা উপভোগ করে। এরপর আসে ঘরে ফেরার পালা। অন্ধকারও হয়ে আসছে। এই সময় মিতুল দেখে নদীর এক দিকটায় তারা যেন ঘুরে বেরিয়েছে। নদীর থেকে কিছুটা দূরে দেখা যাচ্ছে জঙ্গলের মতন কিছু অংশ। সেই দিকে যাওয়ার জন্য এক অমোঘ আকর্ষণ অনুভব করে মিতুল। জঙ্গলের দিকে পা বাড়াতেই সুখদেববাবু বলে ওঠেন, আরে যাচ্ছেন কোথায়? ওদিকে কিছু নেই, শুধু ঘন জঙ্গল। সত্যি কিছু নেই মানে একটা মন্দির থাকার কথা। মন্দির? আপনি জানলেন কি করে? সুখদেববাবু বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করেন। না, আমি মানে নেটে দেখেছি, ওই আর কি। ডাহা মিথ্যে কথা বলে মিতুল। কোনো নেটে সে দেখেনি, কিন্তু তার মন বলছে আছে, আছে, এখানে একটা মন্দির আছে। মন্দির এখানে থাকতেই হবে। ঠিকই বলেছেন আপনি, সুখদেববাবু বলে ওঠেন। তবে সে অনেক পুরনো দিনের মন্দির, কেউ বিশেষ যায় না, বন্ধ হয়েই পড়ে আছে। এই জঙ্গল ডিঙিয়ে কেই বা যাবে মন্দিরে? কর্তামশাইয়ের আমলে পুজো আচ্চা হতো, কিন্তু এখন কেউ যায় না। প্রাণের দাম তো সবারই আছে। জঙ্গলে শোনা যায় অনেক জঙ্গলি পশু আছে, তাই ওদিকটায় বহুদিন কেউ যায়নি। আপনাদেরও যাওয়ার কোনো দরকার নেই। মিতুল একটু চমকে ওঠে। শেষ লাইনের মধ্যে যেন রয়েছে কড়া এক আদেশ। চলুন চলুন, অন্ধকার হয়ে আসছে, পা চালান, সন্ধে হওয়ার আগে বাড়ি ফেরাই ভালো। বাড়ি ফিরে এসে মিতুল সত্যি ভুলে যায় আজকের ঘটা সব অস্বাভাবিক ঘটনাগুলো। গান, আড্ডা, গল্প, সন্ধ্যের চা আর পকোড়ার সাথে দিব্যি জমে যায় সন্ধেটা। কতদিন পর কাজের চাপ থেকে এরকম ছাড় পাওয়া। মনে মনে ঠিক করে মিতুল, না, প্রত্যেক মাসে এরকম ঘুরতে যেতে হবে। কাজের ফাঁকে মনের যত্ন নেওয়াটাও তো দরকার। আড্ডা, গল্প শেষে রাত 9টার মধ্যে রাতের খাওয়া শেষ করে তারা। গ্রামের দিকে রাত একটু তাড়াতাড়ি হয়। আবার অপূর্ব সব রান্না খেয়ে উচ্ছ্বসিতভাবে প্রশংসা করে সবাই ঝিলিকের। তারপর বেশ অনেকক্ষণ ধরে খাওয়ার ঘরে বসে তারা গল্প করে নমিতা দেবীর সাথে। সত্যি নমিতা দেবীর মতন মানুষ আজকের দিনে বিরল। এত অমায়িক, এত মাটির মানুষ সত্যি আজকের দিনে দেখা যায় না। তারা জানতে পারে ঝিলিকও খুব প্রাণ খোলা এক মেয়ে ছিল, কিন্তু স্বামী পুত্র হারিয়ে সে আজ শোকে পাথর। স্বামী তো তারাও হারিয়েছেন, কিন্তু পুত্র শোক। বংশের একমাত্র প্রদীপকে হারিয়ে তাই ঝিলিক আজ পাথর। কোনো প্রশংসায় তাকে খুশি করতে পারে না। সব শুনে মনটা খারাপ হয়ে যায় সবার। তবুও নমিতা দেবীকে পেয়ে, এরকম এক মাটির মানুষের সাথে আলাপ করে, গল্প করে সত্যি ভালো লাগে তাদের। অবশেষে ঘরে ফিরে আসে তারা। নরম পালঙ্কে ডুবে যেতে যেতে চোখে নেমে আসে তাদের ঘুম। রাত তখন কটা কেউ জানে না। এক অদ্ভুত কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় মিতুলের। কোথা থেকে আসছে আওয়াজটা? এক টানা করুণ সুরে কেউ যেন কেঁদে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে আসে মিতুল। কান্নার আওয়াজকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে সে। মন্ত্রমুগ্ধের মতন বশ যেন হয়ে গেছে সে। সামনে এগিয়ে দেখতে পায় একটা সিঁড়ি। সিঁড়ির উপর থেকে আসছে সেই কান্নার আওয়াজ। ধীর পায়ে একটা একটা করে সিঁড়ি পেরিয়ে মিতুল চলে আসে ছাদে। কিন্তু কান্নাটা হঠাৎ থেমে গেল। সে কি করবে এখন? কান্নার উৎসকে না দেখেই সে ফিরে যাবে, কিন্তু কোথায় খুঁজবে? ঘন অন্ধকারে ঢাকা বিশাল এক ছাদ, যেখানে আলোর রেশ মাত্র নেই। আচ্ছা, দেখাই যাক না। খানিকটা এগিয়ে মিতুল দেখতে পায় ছাদের একধারে ঘন এক অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কিছু আছে সেখানে,
কিছুটা এগোতেই মিতুল বুঝতে পারে অন্ধকারে চাদর গায়ে দিয়ে উবু হয়ে বসে আছে কোনো প্রাণী। পা যেন সরছে না মিতুলের, তবু এক অমোঘ আকর্ষণে এগিয়ে যেতে থাকে সে। কাছে গিয়ে চাদরটা টানতে যাবে, এমন সময় কাঁধে মৃদু চাপ অনুভব করে মিতুল। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে সামনে দেখে নমিতা দেবী আর সুখদেব বাবু দাঁড়িয়ে। আপনাকে বারণ করা হয়েছিল মিতুল, হিস হিস কণ্ঠে বলে ওঠেন নমিতা দেবী, কিন্তু আপনি কথা শুনলেন না। এই কণ্ঠ চূড়ান্ত অচেনা মিতুলের। সন্ধ্যের সে মাটির মানুষের সাথে কোনো মিল নেই এখনকার নমিতা দেবীর। রাগে জ্বলছে তখন নমিতা দেবীর চোখ। হিংস্রভাবে বলে ওঠেন তিনি, যাকে দেখছেন চাদর গায়ে ও আমাদের মালি শশী কাকা। এটুকু জেনে রাখুন, এ আপনাদের শহর নয়, এটা গ্রাম। আর গ্রামের পুরনো জমিদার বাড়ির প্রতিটা ইটে, প্রতিটা দেওয়ালে লুকিয়ে থাকে অনেক রহস্য। অতিথির মতন এসেছেন, অতিথির মতন চলে যান। এত কৌতূহল ভালো নয়। কাল দুপুরে তো আপনারা চলে যাবেন, আমরা কিন্তু থেকে যাব এই ইতিহাসকে নিয়ে। তাই কেঁচো খুঁড়তে কেউটে বের করার মতন ইতিহাসকে টেনে বার করবেন না, তাহলে আগের প্রজন্মেরও কারোর ভালো হয়নি, আপনাদেরও ভালো হবে না। এক নিঃশ্বাসে বলে ওঠেন তিনি। হিংস্র বাঘিনীর মতন বলেন, ম্যানেজার বাবু, ওনাকে সাবধানে ওনার ঘরে পৌঁছে দিয়ে আসুন। খেয়াল রাখবেন ওনারা যাতে কোনো বিপদে না পড়েন। বিপদ এই বাড়ির কাউকে ছেড়ে কথা বলেনি, আর ভবিষ্যতেও বলবে না। বাকি রাতটা নির্বিঘ্নে কাটে মিতুলের। সকাল হতে চার বন্ধু বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। তবে কাজ থাকার দরুন আজকে সুখদেব বাবু আসতে পারেননি তাদের সাথে। সারা গ্রাম ভালো করে চষে ফেলার পর তারা এসে উপস্থিত হয় সেই নদীর ধারে। যতই মিতুল ভাবে আর অতিরিক্ত কোনো কৌতূহল দেখাবে না, তবু তার মনটা যেন টানতে থাকে তাকে জঙ্গলের দিকে। চার বন্ধু মিলে ঠিক করে একটু ঘুরে দেখাই যাক না। দিনের আলোতে জঙ্গলি পশু হয়তো বেরোবে না। জঙ্গলে প্রবেশের পর বেশ খানিকটা এগিয়ে যায় তারা। ভুলে যায় তাদের আবার ফিরতে হবে। ঘন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তাদের চোখে পড়ে দূরে একটা ভাঙা মন্দির। এই মন্দিরের কথাই কি ভেবেছিল মিতুল, কে জানে। এগিয়ে যায় তারা মন্দিরটির দিকে। সত্যি মন্দিরটি জনমানবহীন, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে মন্দিরটিতে প্রবেশ করে তারা দেখতে পায় পরিত্যক্ত হলেও মন্দিরটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে মনে হয় কেউ না কেউ যেন রোজ আসেন সেখানে। ধুলোবালির চিহ্ন মাত্র নেই সেখানে। মন্দিরে প্রবেশ করে তারা দেখতে পায় ছোট একটা মা কালীর মূর্তি সেখানে। আর কি সুন্দর করে পুজো দেওয়া হয়েছে মাকে। জবা ফুল দিয়ে সাজানো মাকে অপূর্ব লাগছে। সবাই দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। প্রণাম করে মন্দির থেকে বেরোতে যাবে এমন সময় তারা দেখে সামনে দাঁড়িয়ে আছেন 6 ফুটের উপর লম্বা সৌম্যকান্তি এক বয়স্ক মানুষ। পরনে তার গৌরীয় বসন। দেখেই বোঝা যায় এই মন্দিরের পুরোহিত তিনি। ওনাকে দেখে প্রণাম করতে এগিয়ে গেলে উনি বলে ওঠেন, কি করছো কি তোমরা? মায়ের সামনে প্রণাম করতে নেই। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি মিতুলের দিকে, যেন মিতুলের মধ্যে কাউকে খুঁজছেন তিনি। মিতুলেরও যেন ভীষণ চেনা মনে হয় মানুষটিকে। কিছুক্ষণ পর গমগমে গলায় তিনি বলে ওঠেন, এসেছিস মা, তুই এসেছিস। আমি জানতাম তুই আসবি। তোর হাতেই যে আছে তার মুক্তি, তুই তো পারিস মুক্তি দিতে তাকে। কাকে মুক্তি দেওয়ার কথা বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি, তুই জানিস না? তবে থাক, যেদিন নিজে তুই অনুভব করবি তার অস্তিত্ব, যেদিন তুই নিজে জানতে চাইবি তার কথা, যেদিন তুই চাইবি তার মুক্তি হোক, সেদিন আসিস। আমি সব রকম ভাবে সাহায্য করব তোকে। কিন্তু আজ নয়, আজ তোরা যা এখান থেকে, আমার ধ্যানের সময় হয়ে গেছে। বলে তিনি সোজা চলে যান মার কাছে। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তারা চারজন। তারপর তারা বুঝতে পারে এখানে আর কিছু হওয়ার নেই। তাই তারা সোজা চলে আসে জমিদার বাড়িতে। কালকের ঘটনার পর থেকে বাড়িটা যেন থমথম করছে। সকালে উঠে যদিও মিতুল তার বন্ধুদের কাল রাতের কথা জানিয়েছিল, তবু তার মনের ভিতরে খচখচানিটা রয়েই গেছে। গম্ভীরভাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। সমস্ত সময় সুখদেব বাবু তদারকি করলেও সকাল থেকে একবারের জন্য নমিতা দেবীর দেখা পাওয়া গেল না। কালকের ঘটনা পুরোপুরি পাল্টে দিয়েছে সব ঘটনাকে। দিন কাটতে থাকে, মাস ঘুরে যায়,
মিতুলের কিন্তু স্বপ্ন দেখা থেমে থাকে না। দিনের বেলাটা কাজের মধ্যে কেটে যায় তার, রাত হলে ঘুমের মধ্যে চলে আসে সেই ছোট্ট শিশুটি। এখন আরো অনেক স্পষ্ট তার অবয়ব। সে যেন দুহাত ধরে তাকে ডাকতে চায়। শিশুটি যেন কাছে পেতে চায় তাকে, আদর চায়, খেলতে চায়। এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে পড়ে মিতুল শিশুটির সাথে। ক্রমশ মিতুলের মনে হতে থাকে কোনো মতে দিন কেটে যেন রাত আসে। অদ্ভুত এক শান্তি পায় সে শিশুটিকে নিয়ে। এ যেন এক অদ্ভুত জগতে পৌঁছে যায় সে। মিতুলের যেন এখন দুটো পৃথিবী। কিন্তু এইভাবে কি চলতে পারে? একদিন স্বপ্নে দেখে শিশুটি কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, আমি জানি তুই আসবি না আমার কাছে, কিন্তু কেন আমি তো রোজ আসি তোর কাছে, তুই তো আসিস না। আমি বুঝে গেছি তুই আসবি না। ঠিক আছে, এবার থেকে আমিও আর আসবো না তোর কাছে। ধর্মর করে উঠে বসে মিতুল। এ কি স্বপ্ন দেখলো সে? কোনো মতে সারাদিন কাটায়, অপেক্ষা করতে থাকে কখন রাত হবে, কিন্তু না, সত্যি তো একদিন দুদিন করে 7 দিন কেটে যায়। কই, আর তো শিশুটি আসে না তার স্বপ্নে, আর তো দেখা পায় না তার। স্বপ্ন হলেও কি ভীষণভাবে জড়িয়ে পড়েছে সে শিশুটির সাথে। কিন্তু এখন সে কি করবে? মিতুল বুঝতে পারে সব রহস্য লুকিয়ে আছে মমিনপুরে। তাই তাকে আবার যেতে হবে সেখানে। তবে এবার একা, একদম একা। খুব সহজ ছিল না সেই পথ। নতুন করে মমিনপুরে যাওয়া, জমিদার বাড়িতে থাকার জন্য তাদের রাজি করানো, সবই ছিল বড়ই কঠিন। কিন্তু এক অদম্য জেদ যেন চেপে বসেছিল মিতুলকে। তাই শেষ পর্যন্ত তার গবেষণার কারণ দেখিয়ে 7 দিনের জন্য থাকার অনুমতি সে জোগাড় করে ফেলে। তবে সে কথা দেয় আগের বারের মতন অনর্থক কৌতূহল সে দেখাবে না। নিজের কাজ নিয়েই সে ব্যস্ত থাকবে। আর মমিনপুরে জমিদার গিন্নিরাও মোটা টাকার লোভ অগ্রাহ্য করতে পারল না। অবশেষে মিতুলের গন্তব্য হলো মমিনপুর। মমিনপুরে এসে সত্যি 4টে দিন তার নির্বিঘ্নে কেটে গেল। মিতুল এবার প্রথম ঘরটিতে থাকার সিদ্ধান্ত নেয়। মুখে বলে, আগেরবার তো ওই ঘরে থেকেছি, এবার না হয় নতুন ঘরে থাকার মজা নি। মিতুলকে না করেনি নমিতা দেবী। নিজের হাতেই খুলে দিয়েছেন তিনি ঘর। তবে ওই এক শর্ত, কোনো কৌতূহল দেখানো যাবে না। দেখায়ও নি কৌতূহল মিতুল। সে নিজের কাজ নিয়ে গ্রামবাসীদের সাথে বাড়ির ইতিহাস, অন্যান্য তথ্য জোগাড় করে এগিয়ে রাখছে তার গবেষণার কাজকে। নতুন করে কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়নি মিতুল। নতুন ঘরটি খুবই সাধারণ ছোট একটা ঘর। ঘরের মাঝখানে একটা বিশাল পালঙ্ক। পালঙ্কটি বড়ই সুন্দর। মেহগনি কাঠের কাজ করা অপূর্ব এক পালঙ্ক, যা সত্যি আজকের দিনে বিরল। পালঙ্কের পাশে একটা খিড়কি জানলা। জানলা খুললে তার স্বপ্নে দেখা সে বিশাল পুকুর, আর পুকুরের পাশে সেই বটগাছ। হাতে আর 3 দিন। মিতুল বুঝতে পারে না কি করবে সে। না, শিশুটি তার স্বপ্নে আসে না, না সেই বাড়িতে। আজ অমাবস্যার রাত, ঘন অন্ধকারে ঢেকেছে সারা গ্রাম। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মিতুল শুতে চলে আসে। আজ যেন খুব বেশি করে মনে পড়ছে তার কথা, তার কচি মুখ, কচি কচি 2টি হাত। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিতুল। হঠাৎ ঘুম ভেঙে যায় মিতুলের। রাত তখন কত বোঝার উপায় নেই। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, অঝরে বৃষ্টি পড়ছে তখন। গায়ের চাদরটা টেনে একপাশ ফিরে শুয়ে আছে মিতুল। কিন্তু ঘরে কিছু একটার অস্তিত্বের কথা অনুভব করে মিতুল। তার মনে হয় বিশাল এই পালঙ্কে সে আজ আর একা নয়, কেউ একজন আছে তার খাটে। ভয়ে গুটিয়ে যায় মিতুল, পাশ ফিরে দেখার সাহস তার হয় না। হঠাৎ একটা ঠান্ডা হাত এসে পড়ে তার গায়ে। ভয়ে চিৎকার করে ধর্মর করে উঠে বসে মিতুল। তখনই দেখতে পায় খাট থেকে অন্ধকারের এক দলা যেন লাফিয়ে নামে খাট থেকে, নেমে জানলার কাছে গিয়ে সোজা ঝাঁপ মারে দোতলা থেকে নিচে। চিৎকার করে ওঠে মিতুল। বাইরে বিদ্যুতের ঝলকানির আলোতে এক ঝলক দেখতে পায় মিতুল। এই তো সেই শিশু। জানলার কাছে তাড়াতাড়ি চলে আসে মিতুল। দেখে বাচ্চাটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে, অঝরে বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে এসে। তারপরে ঝুপ করে একটা আওয়াজ, ভারী কিছু জলে পড়ে যাওয়ার আওয়াজ। মিতুল বুঝতে পারে পুকুরের জলে কেউ পড়ে গেছে, ঠেলে ফেলে দেওয়া হয়েছে কাউকে। অথচ পুকুরের পাড়ে দাঁড়িয়ে শিশুটি জানলার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। বাঁচাতেই হবে, যে জলে পড়ে গেছে তাকে বাঁচাতে হবে। দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে পুকুরের পাড়ে চলে আসে মিতুল।
শিশুটির তখন অসীম ক্ষমতা। এক রাফে সে চলে যায় বটগাছটার কাছে। দূর থেকে মিতুল দেখে বৃষ্টির মধ্যে একটা নারীর শরীর ঝুলছে সেই গাছ থেকে, আর শিশুটি দাঁড়িয়ে আছে সেই ঝুলন্ত দেহটার পায়ের কাছে। অমাবস্যার সেই ঘন অন্ধকার ভেদ করে অট্ট হাসিতে ফেটে পড়ে গোটা বাড়ি। উপরের দিকে তাকিয়ে দেখে ছাদে ভাঙা কার্নিশের উপর দিয়ে চাদর গায়ে হেঁটে চলেছেন শশী কাকা, আর তারই হাসি ছড়িয়ে পড়ছে সারা জমিদার বাড়িতে। সামনে শিশুটি আর একটা ঝুলন্ত দেহ, উপরের সমূহ বিপদ। যে কোনো সময় বৃষ্টিতে পিছল কার্নিস থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। এবার কি করবে মিতুল? মিতুল এটুকু বুঝতে পারে ছাদের উপরের মানুষটি শশী কাকা জীবিত মানুষ, কিন্তু দূরের শিশুটি এবং ঝুলন্ত নারী শরীর কেউ তারা জীবিত নয়। তাই এক মুহূর্তে সিদ্ধান্ত নেয় মিতুল যে বেঁচে আছে তার কাছে যাওয়াটাই বুদ্ধিমানের। এক ছুটে ছাদে গিয়ে কোনো মতে শশী কাকার হাত দুটো ধরে তাকে নিচে নামায় মিতুল। মিতুলকে দেখে তিনি বলে ওঠে, অভিশাপ, অভিশাপ। বোঝাই যাচ্ছে সম্পূর্ণ অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছেন তিনি। মিতুল ধীরে ধীরে নিচে নিয়ে আসেন তাকে, নিজের ঘরে এনে খাটে বসান। শশী কাকা তখন বলতে থাকেন, অভিশাপ, সব ধ্বংস হয়ে যাবে। যে পারে বাঁচাতে সেই তো আজ নেই। কে পারে কাকা বাঁচাতে বলুন আপনি? তাকে দেখে তখন কাকা একবার কাঁদছে একবার হাসছে। মিতুল বুঝতে পারে ওনার কাছ থেকে কিছুই জানা যাবে না। মিতুলও বোঝে রহস্যের সমাধান কেউ যদি করতে পারে তাহলে সেই মন্দিরের বাবা। তার কাছে তাকে যেতে হবে। তিনি জানেন সবকিছু, তার কাছে লুকিয়ে আছে সব রহস্যের চাবিকাঠি। সকাল হতে মিতুল রওনা হয় মন্দিরেই উদ্দেশ্যে। মন্দির পৌঁছে মিতুল দেখে মন্দিরের সামনে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন সেই বাবা। বাবা, বাবা, শুনতে পাচ্ছেন আপনি? মিতুলের ডাকে চোখ খুলে তাকান তিনি। ও, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। হ্যাঁ বাবা, না এসে উপায় কি? আমি জানতে চাই বাবা, সবটা জানতে চাই। আমার স্বপ্ন, জমিদার বাড়ি, শিশুটা, সব কিছু জানতে চাই। বলবো মা, তোকেই তো সব বলবো। তুই তো পারিস তাকে মুক্তি দিতে, বড্ড কষ্ট পাচ্ছে সে। বলুন বাবা, আপনি সব বলুন আমায় আজ। শোন তাহলে। বছর 20 আগে এই মমিনপুর জমিদার বাড়ি তখন গমগম করছে 3 ভাইয়ের প্রতাপে। বড় ভাই প্রতাপচন্দ্র রায়, মেজ ভাই দেবচন্দ্র রায়, আর তাদের সবচেয়ে আদরের ছোট ভাই মণিকরণ রায়। প্রতাপচন্দ্র রায় নামে আর কাজে ছিল এক। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার আমলে। আর বাকি 2 ভাই অন্ধের মতন বিশ্বাস করতেন দাদাকে। এই জমিদার বাড়ির প্রথা ছিল সব সম্পত্তি সব সময় থাকবে বাড়ির বড় ছেলের নামে। অন্যান্য ছোট ভাই বা বোনেরা ভোগ করতে পারলেও বংশের বড় ছেলে হবে সেই সব সম্পত্তির একমাত্র মালিক। তাই নিয়ে বাকি 2 ভাইয়ের মধ্যে কোনো আক্ষেপও ছিল না কোনো দিন। দাদার উপর ছিল তাদের অগাধ ভরসা। প্রতাপচন্দ্রের স্ত্রী হলেন সুমিত্রা দেবী। তিনি ছিলেন সাংঘাতিক ক্ষমতাশালী এক মহিলা। বাড়ির অন্দরে তার কথা ছাড়া একটা পাতা নড়ারও উপায় ছিল না। মেঝ ভাইয়ের স্ত্রী ছিলেন নমিতা দেবী। বড়ই ভালো মানুষ তিনি। সত্যিকারের মাটির মানুষ বলতে মনে হয় তাকেই বোঝায়। আর সবশেষে বিয়ে হয়ে আসে ছোট ভাইয়ের বউ ঝিলিক। সম্পর্কে তিনি ছিলেন সুমিত্রা দেবীর পিস্তুত বোন। সত্যিকারের ক্রূর এক মহিলা। সবচেয়ে ছোট হয়েও সংসার কি করে নিজের হাতে আনতে হয় তাকে দেখে শিখতে হয়। মায়া দয়া বলে কোনো বস্তু যে হয় তা ঝিলিককে দেখে বোঝা যেত না। নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ ছিল না তার। আর আমি ছিলাম জমিদার বাড়ির কুল পুরোহিত। বড় সম্মান করত সবাই আমায়। বাড়ির কোনো কাজ আমার পরামর্শ ছাড়া হতো না তখন। প্রতাপচন্দ্র তার ছোট ভাই মণিকরণ আর ঝিলিকের কুষ্টি আমাকে দিয়ে বিচার করান। কারণ তাদের 2 ভাইয়েরই ছিল কন্যা সন্তান, তাই একটা পুত্র সন্তানের খুব দরকার ছিল তাদের। না হলে এত বড় সাম্রাজ্য যে ধ্বংস হয়ে যাবে। আমিও গণনা করে বলি, জাতিকার প্রথম সন্তান অবশ্যই পুত্র। সেই আনন্দে চোখ বন্ধ করে ভরসা করে তারা তাদের ছোট ভাইয়ের বিয়ে দেন ঝিলিকের সাথে। আর ঝিলিক বড় বউয়ের বোন হবার সুবাদে কেউ কোনো খোঁজ খবরও নেয় না।
বিয়ের পরে জানা যায় বিয়ের আগে ঝিলিকের একটি অবৈধ পুত্র সন্তান আছে, কিন্তু ঝিলিক এত বড় জমিদার বাড়ির বউ হওয়ার লোভে অনায়াসে সেই সন্তানকে ত্যাগ করে সে। কিন্তু কপালের এমনই ফের যে বিয়ে হয়ে আসার 10 বছর পরেও ঝিলিক মা হতে পারে না। পুত্র সন্তান তো দূর, কোনো সন্তানের মাই হতে পারে না। তখন শহর থেকে অনেক নামি দামি ডাক্তার এনে পরীক্ষা করানো হয় তাকে। তারা সবাই এক বাক্যে বলে দ্বিতীয়বার মা হওয়ার কোনো আশা তার নেই। ঝড় ওঠে জমিদার বাড়িতে। উইল অনুযায়ী এত সম্পত্তি সব হস্তান্তর হয়ে যাবে কোনো এক আশ্রমে। পুত্র সন্তান ব্যতীত কোনো কন্যা সন্তান এই সম্পত্তির মালিকানা পাবে না। কপালে ভাঁজ পড়ে বড় কর্তার। কি হবে এখন? এত দিনের তিল তিল করে গড়ে ওঠা তাদের সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে কাটা হয়ে থাকেন তারা। কিন্তু ভবিতব্য খণ্ডা বেঁকে। একদিন বড় গিন্নি ডেকে পাঠায় 3 ভাই আর ঝিলিককে। তিনি বলেন, বড় কর্তা কি ভেবেছেন এই নিয়ে? কর্তামশাই মুখ নিচু করে বসে থাকেন। সারা মমিনপুর যে মানুষটার কথায় ওঠে বসে সে মানুষের এই পরিণতি। বড় গিন্নি বলে ওঠেন, এর একমাত্র পথ আমি খুঁজে পেয়েছি। কি সেই পথ? সবাই উদ্গ্রীব হয়ে জানতে চায়। আমাদের বাড়ির মালি শশী কাকার স্ত্রী মিনু সন্তান সম্ভবা সবে 2 সপ্তাহ হয়েছে তার। এখন উপায় হলো মিনু আর ঝিলিককে বাড়ির দোতলার ঘরে 9 মাস ধরে রেখে দেওয়া। তাদের সব কাজ করব আমি আর মেজো। তারপর মিনু সন্তান জন্ম দিলে সারা মমিনপুর জানবে ঝিলিকের সন্তান হয়েছে, আর মিনু মৃত সন্তান প্রসব করেছে। শশী কাকা এই বাড়ির অনেক পুরনো লোক, তাছাড়া তাদের আরও 2টি সন্তান আছে। আজকের এই পরিবারের জন্য শশী কাকা এটুকু করবেনি। আর তাছাড়া তাদের চোখের সামনে বড় হবে তাদের 3য় সন্তান। আর সেই সন্তান যদি পুত্র হয় সব সম্পত্তির মালিক হবে সে। তবে একটাই শর্ত, এই কথা কাকা আর আমরা ছাড়া আর কেউ জানবে না। বাইরের সমস্ত পৃথিবীর কাছে সে হবে ঝিলিকের সন্তান। যথারীতি বড় গিন্নির কথা মতন সবটা হয়। ঝিলিক আর মিনুকে রাখা হয় দোতলার ঘরে। শশী কাকা আর মিনু রাজি হয়ে যায়, তবে তা সম্পত্তির কারণে নয়, তাদের কাছে আনুগত্য শেষ কথা। শশী কাকারা 4 পুরুষ ধরে নুন খেয়েছেন এই পরিবারের, তাই এই পরিবারের কথা তারা ফেলতে পারে না। যথারীতি 9 মাস পরে মিনু জন্ম দেয় এক ফুটফুটে পুত্র সন্তানের। জমিদার বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। কথা মতন গ্রামের সবাই জানতে পারে জমিদার বাড়িতে পুত্র সন্তান আগমন আর মিনুর মৃত সন্তান প্রসবের কথা। সন্তানের নাম রাখা হয় রুদ্রপ্রসাদ রায়। 6 মাস পর ধুমধাম করে মুখে ভাত হয় তার। আর তার কয়েক মাস পর ডাক পড়ে আমার তাদের অন্দর মহলে। যদিও তাদের এই গোপন কাজের সাক্ষী ছিলাম আমি প্রথম থেকেই, তবু সেদিন অতি গোপনে আইনত রুদ্র হয়ে যায় মণিকরণ আর ঝিলিকের সন্তান। এছাড়া মমিনপুর জমিদার বাড়ির সব সম্পদ চলে আসে রুদ্রর নামে। 18 বছর বয়স হলে মমিনপুরের সব সম্পদের মালিক হবে রুদ্র। সেদিন ঝিলিকের চোখে মা হওয়ার থেকেও সমস্ত সম্পদের অধিকারিণী হওয়ার আনন্দ ছিল বেশি। নিজের রক্তের সন্তানকে ত্যাগ করে এসেও করুণার পাত্রী হয়েছিল সে। সবই তো ছিল ভাসুরের নামে। আজ তার ছেলের নামে সব সম্পত্তি। সত্যিকারের রায়বাড়ির মালকিন সে আজ। তবে রুদ্রকে প্রাণের চেয়েও ভালোবাসত মণিকরণ আর ঝিলিক। কোনো কিছুর অভাব রাখেনি তার। মুখ থেকে ফোটার আগে হাজির হয়ে যেত জিনিস। আদরে আদরে ভরে রাখত তারা রুদ্রকে। রুদ্র ছিল এই বাড়ির সবার চোখের মণি, বুকের পাঁজর। মা বাবা ছাড়াও জেঠু জেঠিমার কাছেই মানুষ হতো সে। 10 হাত দিয়ে আগলে রাখত বাড়ির সবাই। আর রুদ্রকে একটু একটু করে বড় হতে দেখল শশী কাকা আর মিনু। চোখের সামনে তাদের ছেলের এত ভালোবাসা, এত যত্ন মুগ্ধ করত তাদের। তারাও যথেষ্ট আদর যত্ন করত রুদ্রবাবুকে। তাতে জমিদার গিন্নিরা কোনোদিন বাধা দেয়নি। কিন্তু এক শর্ত, মুখ খোলা যাবে না। খোলেওনি তারা মুখ। চরম সত্যিটাকে, তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর এই বাড়ির ভালোর কথা ভেবে মনের মণিকোঠায় তালা চাবি মেরে রেখেছিল তারা। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ভগবান মনে হয় এবার অন্য এক খেলায় মেতে উঠলেন। বছর ঘুরতে থাকে, রুদ্র বড় হয়ে উঠতে থাকে। সারা বাড়িতে দাপিয়ে বেড়ায় সে। সকলের চোখের মণি হয়ে থাকে রুদ্র। 2 বছর পরের ঘটনা।
জমিদার বাড়িতে আবার খুশির জোয়ার। 12 বছর পর এবার সত্যিকারের মা হতে চলেছে ঝিলিক। এই ঘটনা সত্যি অভূতপূর্ব। সব ডাক্তারদের ভুল প্রমাণ করে সত্যি সত্যি এক পুত্র সন্তানের জন্ম দেয় ঝিলিক। জমিদার বাড়ি থেকে তার নাম রাখা হয় সূর্য প্রতাপ রায়। 2 ভাই একসাথে বড় হয়ে উঠতে থাকে, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুম, একসাথে খেলাধুলো। খুব মিল 2 ভাইয়ের। শশী কাকা আর মিনু 2 ভাইকে সমান যত্ন করতে থাকে। এইভাবে মাস যায়, বছর যায়, একটু একটু করে বড় হতে থাকে তারা। একদিন অন্দরমহলে আমার ডাক আসে। এই বাড়ির প্রথা অনুযায়ী যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তখনই ডাক আসে আমার। অন্দরমহলে পৌঁছে দেখি সেখানে আগে থেকে উপস্থিত আছেন 3 ভাই, সুমিত্রা দেবী আর ঝিলিক। আমি পৌঁছতে যথেষ্ট সম্মান দিয়ে তারা আমাকে ভেতরে নিয়ে যায়। তারপর গমগমে গলায় প্রতাপবাবু বলে ওঠেন, আমি সবাইকে আজকে এখানে ডেকেছি কারণ আমি আজ সূর্যর ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই। আমি জানতে চাই কি আছে সূর্যর কপালে। খুব অবাক হয়ে আমি জিজ্ঞাসা করি, মানেটা তো বুঝলাম না কর্তা। হিস হিসে গলায় বলে ওঠেন বড় গিন্নি, না বোঝার কি আছে পুরোহিত মশাই? চোখের সামনে বড় হয়ে উঠছে 2 ভাই। এরপর কি এই বাড়ির সব সম্পত্তি চলে যাবে ওই ছোট জাতের ছেলেটির কাছে? অথচ যার গায়ে বইছে প্রকৃত রায়বাড়ির রক্ত সে কিনা দাদার মুখাপেক্ষী হয়ে থাকবে, আর যে কিনা তার আসল দাদাই নয়। এই অবিচার অনাচার কি করে মেনে নেব আমরা? কোনটা অনাচার, কোনটা অবিচার? কি বলছেন আপনারা? রুদ্র তো এখন ছোট বাবু আর ছোট মার নিজের সন্তান। লেখালেখি করে সব করে নিয়েছেন আপনারা। তাহলে রাখুন আপনার লেখালেখি। আমাকে ধমকে ওঠে বড় কর্তা, যার গায়ে রায়বাড়ির রক্ত নেই সে হবে এত বড় সাম্রাজ্যের মালিক? এ হতেই পারে না। কিন্তু কর্তা, এতদিন তো আপনারা তাকেই মাথায় করে রেখেছিলেন, মায়া মমতায় বড় করে তুলছিলেন। তাহলে তখন তো আপনারা রক্তের কথা ভাবেননি একবারও। আপনি চুপ করুন পুরোহিত মশাই। মায়া মমতা একদিকে আর রায়বাড়ির সম্মান ক্ষমতা অন্যদিকে, দুটোকে গুলিয়ে ফেলবেন না আপনি? তাহলে কি করতে চান আপনারা? এই বাড়ির নিয়ম অনুযায়ী রুদ্র এই বাড়ির বড় ছেলে আর সেই সব কিছুর মালিক। সেই জন্যই তো আপনাকে ডাকা। এর একটা সমাধান আপনাকে করে দিতে হবে যাতে সূর্য এই রায়বাড়ির পরবর্তী মালিক হয়। কিন্তু সে আমি কি করে করব? আইন তা হতে দেবে না। আপনারা বললেই তো সবকিছু হয় না। রুদ্রর অস্তিত্বকে আপনারা অগ্রাহ্য করতে পারেন না। সে অস্তিত্বই যদি আর না থাকে? সাপের থেকেও ঠান্ডা হিস হিসে কণ্ঠে বলে ওঠে ঝিলিক। মানে? আমি চমকে উঠি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে যদি রুদ্রকে মেরে ফেলা হয় তাই নিয়ে অনেক পুলিশি ঝামেলা হবে, অনেক কাটাছেঁড়া, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার চেয়ে রুদ্র যদি হারিয়ে যায় চিরতরে, তাহলে? বছর 7 কেটে গেলেই আইনের চোখে সে মৃত। তখন তো সূর্যই হবে নতুন রায়বাড়ির উত্তরাধিকারী। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দারুণ দারুণ বুদ্ধি বৌমা, বলে লাফিয়ে ওঠেন বড় কর্তা। কিন্তু হারিয়ে যাবে কি করে? সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় দাদা? আমাদের জমিদার বাড়ির গুম ঘরটা তাহলে আর কবে কাজে আসবে? আমি অবাক চোখে দেখতে থাকি ঝিলিককে। যে সন্তান তাকে মা বলে ডেকেছে, যাকে ঘিরে এত আনন্দ ছিল রায় বাড়িতে, তাকে সরিয়ে দিতে একবারও প্রাণ কাঁদছে না এদের। নিজের স্বার্থের জন্য একজনকে আপন করতেও যেমন এদের সময় লাগে না, ঠিক তেমনি স্বার্থ ফুরিয়ে গেলে কত সহজে ছুঁড়ে ফেলে দিতে পারে এরা। এত স্নেহ, এত ভালোবাসা সবই স্বার্থ। নিজের বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এত অভিনয়, এত অমানুষ এরা। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে এরা সবাই। আমি চিৎকার করে উঠি, না, এই পরিকল্পনায় আমি অংশীদার হতে পারবো না। এ সাংঘাতিক অন্যায়, ধ্বংস হয়ে যাবে এই পরিবার। এত বড় অন্যায় করো না তোমরা। ঠান্ডা গলায় প্রতাপচন্দ্র বলে ওঠেন, এটাই হবে, এটাই। আর আপনি যেহেতু সব জেনে গেছেন তাই আপনার জন্য হবে অন্য ব্যবস্থা। আপনার ঘর সংসার বলে তো কিছু নেই। আজ থেকে আপনি জঙ্গলের দিকে যে কালীমার মন্দির আছে, আপনি হবেন সেই মন্দিরের পুরোহিত। গ্রামে যেন আপনার মুখ আমরা আর কখনো দেখতে না পাই। নেহাত আপনি এতদিনের মানুষ, আর আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই মেরে তো আর ফেলতে পারবো না আপনাকে। তবে সরে যেতে হবে আপনাকে। আর আপনার খাওয়া দাওয়া, পুজোর সামগ্রী নিয়মিত পৌঁছে যাবে এই বাড়ি থেকে আপনার কাছে। তবে খবরদার, জঙ্গলের মন্দিরের বাইরে পা রাখলে সেদিনই হবে আপনার শেষ দিন। যা দেখলেন, যা বুঝলেন সব ভুলে যান। পুজো আচ্চা নিয়ে থাকুন। আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। সেদিনই ছিল আমার রায়বাড়িতে শেষ দিন।
তারপর দ্রুত ঘটে যেতে থাকে নানান ঘটনা। খেলতে খেলতে বাড়ির চৌহদ্দি থেকে হঠাৎ একদিন উধাও হয়ে যায় রুদ্র। সারা বাড়ি অনেক খোঁজাখুঁজি চলে, পুলিশ আসে, পুকুরে জাল ফেলা হয়, কিন্তু না, রুদ্রর আর খোঁজ পাওয়া যায় না। কর্পূরের মতো নুবে গেছে যেন সে। ঝিলিকের কান্নায় রায়বাড়ির পরম শত্রুও চোখের জল ফেলে। শুধু সবটা জেনে পাথর হয়ে যেতে হয় আমাকে। রায়বাড়িতে তখন শুধুই কান্না, ঝিলিকের কান্না, কুমিরের কান্না হলেও মিনু, তাকে সামলানো দায় হয়ে পড়ে। পাগলের মতন আচরণ করতে থাকে সে। শশী কাকাও যেন পাথর হয়ে যায়। কোথায় গেল তাদের একমাত্র ফুটফুটে সন্তান? দিন যায়, রাত যায়, মিনু বলতে থাকে, ওরাই মেরেছে আমার রুদ্রকে। কি বলছো তুমি উল্টোপাল্টা? রুদ্র তো ওদেরও সন্তান ছিল, তুমি তো তাকে শুধু জন্ম দিয়েছ। না, কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না মিনুর জন্য। মিনু তখন অপ্রতিরোধ্য। মায়ের মনকে রুখবে এমন ক্ষমতা কার? মিনু সোজা পৌঁছে যায় সুমিত্রা দেবী আর ঝিলিকের কাছে। ঝিলিক তখন লোক দেখানো কান্নাকাটি করে অসুস্থ। সোজা দৃঢ়ভাবে বলে ওঠে মিনু, দুদিন সময় দিলাম আপনাদের। এর মধ্যে যদি আমার বাবু ফিরে না আসে, তাহলে এই বাবুর মা যাবে পুলিশের কাছে বিচার চাইতে। সব মুখোশ খুলে দেব আপনাদের। আমি বুঝে গেছি, নিজের সন্তানকে পেয়ে সরিয়ে দিয়েছ তোমরা বাবুকে। হয় দুদিনের মধ্যে বাবু ফিরে আসবে, আর নয় রায় পরিবারের মুখোশ ছিঁড়ে আমি উদ্ধার করব আমার বাবুকে। দুদিন অতিক্রান্ত শশী কাকা ফিরে পেলেন না তার বাবুকে। তবে হ্যাঁ, দুদিন পর তিনি ফিরে পেলেন বটগাছ থেকে ঝুলন্ত তার স্ত্রীকে। জমিদার বাড়ির দিকে আঙুল তোলার স্পর্ধা কম নয়। যেই স্পর্ধা দেখায় তার পরিণতি এরকম করুণ হয় মিনুর মতন। তাই তো আজও বোবা হয়ে পড়ে আছি আমি এই জঙ্গলে। তবে পাপ কখনো চাপা থাকে না, দিন কেটে যায়। রুদ্র, মিনু সব রহস্য চাপা পড়ে যায় জমিদার বাড়ির আভিজাত্যে। সূর্য বড় হতে থাকে নিজের মতন করে। রায় পরিবার এখন সত্যি সুখী। প্রকৃত বংশধরের কাছে যাবে তাদের সাম্রাজ্য। এর থেকে শান্তির আর কি হয়? আপদ বিদায় হয়েছে। সামান্য এক মালির ছেলে হবে কিনা সবকিছুর মালিক? কিন্তু একবার ভেবে দেখে না তারা, শিশুটির প্রকৃত মা বাবার কাছ থেকে কে কেড়ে নিয়ে এসেছিল তাকে? সে তো নিজে থেকে আসেনি রায়বাড়ির অংশ হতে। তাহলে ভবিতব্য খণ্ডাবে কে? এত বড় জমিদার বাড়িতে কেউ খেয়াল করে না ছোট্ট সূর্য কিন্তু আজও একা নয়। সূর্য আজও খেলে বেড়ায় এক ছায়া মূর্তির সাথে। কেউ খেয়াল রাখে না সূর্যের এই নতুন সঙ্গীর কথা। এইভাবে দিন কাটতে থাকে। একদিন সকালবেলা বল হাতে ছোট্ট সূর্য পুকুর ঘাটের কাছে খেলছিল। বাড়ির বারান্দা থেকে নজর রাখছিলেন সুমিত্রা দেবী। হঠাৎ তিনি দেখতে পান সূর্যের পেছনে এক ছায়ামূর্তি। কে ও? তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু তার আগেই সে ছায়ামূর্তি পুকুরের ঠেলে ফেলে দেয় রায় বাড়ির একমাত্র বংশধরকে। সুমিত্রা দেবী সব দেখে চিৎকার করে ছিটকে উঠে সিঁড়ি দিয়ে ছুটে নামতে যান, কিন্তু অদৃশ্য এক হাত এখানেও সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দেন তাকে। অজ্ঞান হয়ে যান তিনি। এর কিছুক্ষণ পর পুকুরের জলে ভেসে ওঠে সূর্যর দেহ। পাগলের মতন সেই ছোট্ট শিশুর দেহ নিয়ে তিন ভাই গাড়ি করে বেরিয়ে পড়েন সদর হাসপাতালের দিকে। তখনও প্রাণ আছে সূর্যর দেহে, কিন্তু রাস্তায় গাড়ি দুর্ঘটনায় সব শেষ। দুই প্রজন্ম নিমেষে শেষ হয়ে যায় রায় পরিবার থেকে। কিন্তু প্রতিশোধের জ্বালা মিটলেও মুক্তি তো মেলে না রুদ্রর। পুরোহিত মশাই বলে ওঠেন, না, আর নয়। আজ তো রুদ্রর মা ফিরে এসেছে। এবার সত্যিকারের মুক্তি ঘটবে রুদ্রর। রুদ্রর মা? তিনি কে বাবা? অবাক হয়ে প্রশ্ন করে মিতুল। কে তিনি এখনো বুঝতে পারিসনি মা? রুদ্রর মা যে তুই। আগের জন্মে তুই তো ছিলি রুদ্রর প্রকৃত মা। তাই তো তোর স্বপ্নে রোজ আসে রুদ্র। তোর হাতেই তো রয়েছে তার মুক্তি। তোর গলার কাছে জুড়ে যেমন রয়েছে পোড়া দাগ, ঠিক সেরকম মিনুরও তো তাই ছিল রে। তাই তো তুই স্বপ্নে তোর ছেলে, জমিদার বাড়ি সব দেখতে পাস বারবার। যা মা, এবার তুই মুক্তি দে তোর ছেলেকে। বড্ড কষ্ট পাচ্ছে সে। কিন্তু বাবা, আমি জানবো কি করে গুম ঘরের কথা? কোথায় সেই ঘর? শোন মা, যে ঘরে এখন তুই আছিস সেই ঘরের পালঙ্কর তলাতেই আছে জমিদার বাড়ির গুম ঘর। ওখানে আটকে আছে ছোট্ট রুদ্রর অতৃপ্ত আত্মা। তুই পারিস তাকে মুক্তি দিতে। শশী কাকাকে নিয়ে আজ রাতে তুই যাবি সেখানে, আর তার হাতে বেঁধে দিবি আমার এই মন্ত্রপুত তাবিজ। তবেই মুক্তি ঘটবে তার। বাড়ি ফিরে আসে মিতুল। তার আগে লোকাল থানায় জানিয়ে আসে মিতুল কাল সকালে পুলিশ যেন রায় বাড়িতে আসে। এখন শুধু রাতের অপেক্ষা।
অপেক্ষা সবার ঘুমের। একবার জানাজানি হয়ে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তাকে, মুক্তি অধরা থেকে যাবে তার। তা কি করে হয়? সে যে মা, তার চোখে না দেখা সন্তানের কষ্ট সে কি করে সহ্য করবে? যেভাবে হোক আজ রাতেই হবে তার না দেখা সন্তানের মুক্তি। গভীর রাতে পা টিপে টিপে বেরিয়ে আসে মিতুল শশী কাকার ঘরের কাছে। শশী কাকাকে সঙ্গে করে নিয়ে আসে মিতুল তার ঘরে। দরজাটা বন্ধ করে দেয় সন্তর্পণে। এরপর গায়ের যত জোর আছে সব জোর লাগিয়ে ঠেলতে থাকে পালঙ্কটাকে। একটু একটু করে সরিয়ে দেওয়ালের কাছে নিয়ে যায় পালঙ্কটাকে। ঠিক তখনই তার নজরে আসে একটা ছোট্ট হাতল দেওয়া দরজা, যা মেঝের উপর রয়েছে। পালঙ্কটা থাকায় এতদিন তা চোখে পড়েনি। এক ঝটকায় হাতল টেনে খুলে ফেলে সেই দরজা। সেই দরজা দিয়ে সোজা নিচে নেমে গেছে একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে শশী কাকা আর মিতুল ধীরে ধীরে নিচে নেমে আসে। এই সেই জমিদার বাড়ির গুম ঘর। মিতুলের হাতে মোমবাতি জ্বালাতেই চোখে পড়ে একটি ছোট্ট শিশুর কঙ্কাল। কি নৃশংসভাবে জীবন্ত অবস্থায় আটকে খুন করা হয়েছে তাকে। শশী কাকা ছুটে যায় কঙ্কালটার কাছে, মিতুলও এগিয়ে যায় কঙ্কালটার কাছে। কঙ্কালটার হাড়ের উপর বেঁধে দেয় তাবিজটা। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুর হাসিতে ভরে ওঠে সেই গুমঘর। বাবুরে, মুক্তি বলে লুটিয়ে পড়ে কঙ্কালটার উপর শশী কাকা। মিতুল দেখতে পায় কঙ্কালটার থেকে জমাট বাঁধা একটা ধোঁয়া বেরিয়ে পড়ে সারা বাড়িতে। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মিতুল। সেই পুকুর পাড়, সেই বটগাছের কাছে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে শশী কাকা আর তার ছেলেকে। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ার পর মিতুল আর কিচ্ছু জানে না, শুধু জানে পুলিশ এসে উদ্ধার করেছে তাদের। গ্রেপ্তার করা হয়েছে সুমিত্রা দেবী আর ঝিলিককে। শশী কাকা আর তার ছেলে রুদ্রকে আগুন দিয়ে মিতুল দূরে দাঁড়িয়ে থাকে। দূরে আকাশে যেন ফুটে ওঠে রুদ্রর সেই ছোট্ট মুখখানি, সেই প্রথম দিনের মতন হাসি মাখা ছোট্ট সেই মুখ। আকাশ থেকে মুক্তির হাসি হাসছে সে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে মিতুলের। সে যে মা, ছেলের আত্মা মুক্তি পেলেও শান্তি পেলেও মাকে ছেড়ে চলে যাচ্ছে সে আজ চিরকালের মতন। এবার শান্তিতে থাক তুই সোনা, তোর বাবার কাছে। এর চেয়ে বেশি কি বা চাইতে পারে একজন মা? গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।